সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক, মডেল, ব্র্যান্ড প্রমোটর এবং একই সঙ্গে যিনি সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত এবং সুনাম অর্জন করেছেন, এসকে জিতু। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। এসকে জিতু, আপনাকে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি শো অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আমরা দেখেছি যে আপনি স্টেজে যেমন জনপ্রিয়, তেমনি টেলিভিশনেও এটিএন বাংলা থেকে শুরু করে অনেক টিভি চ্যানেলে আপনার প্রেজেন্টেশন আমরা দেখেছি। তো আপনি আসলে ক্যারিয়ারটা কোন জায়গায় সহজ বোধ করেছেন, বা কোন জায়গাটা আপনি আনন্দ বোধ করেন, স্টেজে নাকি টেলিভিশনে? কোন মাধ্যমে আপনি কাজ করতে বেশি আনন্দ বোধ করেন? আমার সবচেয়ে ভালোবাসা টেলিভিশনে কাজ করতে। নিজে হাসি, মানুষকেও হাসায়। হাসতে খুব ভালো লাগে। তো আপনি উপস্থাপক হিসেবে কিভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন? আমি উপস্থাপক হিসেবে সর্বপ্রথম আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের মানবিক হিরো, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এখন বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যে তাই ভাইয়ের মাধ্যমেই আমি 10 বছর আগে স্টেজে ফার্স্ট উপস্থাপনা করি। তা ওইখান থেকে আস্তে 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 কেমন একটা ভিতরে সাহস হয়ে গেছে। তারপরে দেখলাম যে না, আমাকে আরও শিখতে হবে, আরও জানতে হবে। তারপরে বিভিন্ন টক শো, বিভিন্ন উপস্থাপকদের তাদের ভয়েস, কথা বলার স্টাইল, কণ্ঠের যে একটা স্বর, কীভাবে তারা ডিফারেন্টভাবে চেঞ্জ করে, আপ ডাউন, এগুলো সব কিছু শিখলাম, দেখলাম। তারপরে দেন আস্তে আস্তে মিডিয়াতে তো আসলাম। তারপরে দেখলাম আপনিও খুব সুন্দর উপস্থাপনা করেন, এবং আজকেও অনেক সুন্দর উপস্থাপনা করছেন, এবং আপনার কাছ থেকে অনেক কিছু কিন্তু আমি শিখছি। আমি গত 1 ঘন্টা কিন্তু আপনাকে আমি মুগ্ধ হয়ে দেখছি যে ভাইয়া কত সুন্দরভাবে, এত সুন্দরভাবে কোশ্চেন করে কথা বলে, কিভাবে সম্ভব, হাউ ক্যান ইট পসিবল। তো আপনি তো একই সঙ্গে কৌতুক অভিনয় করেন, এবং যেটি আসলে আমাদের দেশে অনেক কঠিন একটি কাজ, যে মানুষকে আনন্দ দেওয়া। তো এই কৌতুকের সঙ্গে আপনার কখন থেকে সম্পর্ক, বা এটি আপনি কিভাবে রপ্ত করেছেন? অ্যাচিভমেন্টটা আসলে এটা হচ্ছে গড গিফটেড। আমি যখন স্কুল লাইফে ছোটোকাল থেকে আমি জোকস বলতাম, ম্যাডামদের হাসাতাম, বন্ধুদের হাসাতাম। তা ম্যাডামগুলো এত সুন্দর আমাকে স্নেহ করতো, আর বন্ধুরা বিশেষ করে আমাকে খুব একটা যে বন্ধু খোঁচা মেরে কথা বলতো না, ওই টাইপের কথা বলতো বন্ধুগুলো। একটু কেমন যেন একটু নেগলেক্ট করতো, যে এই চার্লি, এই জোকার, এই ছোটোবেলায় আমার স্কুল লাইফে যা করছে। পরে আমি খুব কষ্ট লাগতো যে আমি তো মানুষকে হাসাচ্ছি। মানুষকে কিন্তু কাঁদানো সহজ, হাসানো কিন্তু খুব কঠিন কাজ। আর সেই কঠিন কাজটা আমি করছি প্রতি বছর স্কুলে অনুষ্ঠানে। আমি কিন্তু প্রথমেই হই, ফার্স্ট হই। আমার ওই পুরস্কারটা কেউ নিতে পারে না। তো আজকে আমি আলহামদুলিল্লাহ ওই ছোটোবেলার যেই আল্লাহ তাআলা আমাকে যেই গড গিফটেডটা যেটা দিয়েছে, মানুষকে হাসানো, এই যে ওই হাসাতে হাসাতে স্টেজে উপস্থাপনা করতে করতে, অভিনয় করতে করতে আজকে আমি কিন্তু দৈনিক কালের সমাজে আপনার মুখোমুখি উপস্থাপকের সরাসরি ফেস টু ফেসে আমি আজ এখানে। এটা সব আল্লাহর খেলা। তো আপনি একই সঙ্গে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছেন। তো আপনি এখন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, বা সেই ব্র্যান্ডের বর্তমান অবস্থাটা কি? আমি প্লাস হার্ভ সর্বপ্রথম ওটা ব্র্যান্ড প্রমোটর করি। তারপর হচ্ছে এক্সোরা গ্রুপের কসমেটিক্স, আই মার্কেট বাংলাদেশ লিমিটেড কসমেটিক্স। এর আগে আমি আমাদের বিপ্লব শাহ ভাই বিশ্ব রঙের আমি মডেল হয়েছি পোশাকের। তা সব কিছু মিলে ভালো একটা অবস্থানে আছি। আবার এই দিক দিয়ে আমাদের আদম তমজি সাহেব, আদম ফ্যাশনের সাথে কথা হচ্ছে, যদি ব্যাটে বলে মিলে যায়, আমি মেবি আদম ফ্যাশনের আমি ব্র্যান্ড প্রমোটার প্লাস এবার শীতে মডেল হতে যাচ্ছি। যদি ব্যাটে বলে মিলে যায়, আমরা সম্ভবত 2-3 দিনের মধ্যে আমরা মিটিংয়ে বসবো। তা বগুড়াতে তাদের একটা আছে, শোরুম আছে, জলেশ্বরী তলা। তো ওই উদ্বোধনের সময় কিন্তু আমি ছিলাম ওখানে, আমি উপস্থাপক ছিলাম। তা তারা আবার আমাকে 3 বছর পরে আবার আমাকে ডাকছে। এটা আসলে সব আল্লাহর দান, সম্মান, টাকা পয়সা, আল্লাহ যাকে খুশি তাকে রিজিক এবং সম্মান দান করে। হয়তো তারা মনে হয়েছে যে জিতুর এখন দরকার, প্রয়োজন। গতকালও কিন্তু আমার সাথে কথা হয়েছে, এবং আমি কিন্তু তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, কারণ তারা কিন্তু কিছু সামাজিক কাজ করে। আপনি যে কাজটা করেন, তারা কিন্তু একই কাজ করে, অসহায় দুস্থ মানুষের অনেক সেবা করে সারা বাংলাদেশে, তাদের এক নামে সবাই চেনে। আর আমি চাই যে
মানে মানুষের মাঝে হৃদয় থাকতে চায়, মানুষের মানে হৃদয়ের রাজা হতে চাই। আমি সুপারস্টার হতে চাই না, যেটা আমি ফ্রিলি বলি। সালাম ভাই, আপনি ঠান্ডা মনের মানুষ, মাটির মানুষ, আপনি এত লেভেলের, এত উপরের মানুষ, আপনার ভিতরে কিন্তু কোনো অহংকার নেই। আপনি আপনি কিন্তু আমাদের জীবন্ত মানে প্রমাণ, কিন্তু আপনি আমাদের ইয়াং জেনারেশন, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আমরা এখন ইদানিং একটু সেলিব্রিটি হলে বা একটু উপস্থাপক হিসেবে একটু নাম করলে আমাদের ভিতরে একটা অহংকার চলে আসে, একটা ভাব আসে। এটা যেন আল্লাহ আমাকে না দেয়। আমি সবসময় বড়দের রেসপেক্ট করি, আপনাকে অনেক রেসপেক্ট করি। আমি যেন এইভাবেই মানে জীবনটা পার করে দিতে পারি, যেন মরার পরেও যেন মানুষ আমার জন্য দোয়া করতে পারে, যেন একটা ভালো ছেলে ছিল। আমি বদয়া নিতে চাই না। জি জি। তো বাংলাদেশে আমরা দেখছি যে যে ডিজিটাল যুগ যখন শুরু হয়েছে, এখন সামাজিক মাধ্যম ব্যবহার করে বা ব্র্যান্ড প্রমোটর, সেখানে আজকে তারা সেলিব্রিটি এবং ব্র্যান্ডের মাধ্যমে, প্রমোটরের মাধ্যমে ব্র্যান্ডকে প্রমোট করা হচ্ছে এবং আমাদের যে বিভিন্ন শিল্প নতুন নতুন তারা এগিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে আমাদের এই যে শিল্পকে এগিয়ে নিতে পারি? আপনার কি পরামর্শ একজন ব্র্যান্ড প্রমোটর হিসেবে? আসলে বাংলাদেশ এখন যে লেভেলে আছে, ব্র্যান্ড প্রমোটর ইজ বিং ইনক্রিজিং ডে বাই ডে, টাইম বাই টাইম ইন ইউর কান্ট্রি, বাট দেয়ার্স হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ব্র্যান্ড প্রমোটর। হোয়াট ইজ ব্র্যান্ড প্রমোটর? এটা অনেকেই জানে না, না বুঝেই মানে কোনো আইডিয়া নাই, স্কিল নাই, কিচ্ছু নাই, মানে যা তা বলতেছে। আগে তো বুঝতে হবে যে ব্র্যান্ড প্রমোটারটা কি। ব্র্যান্ড প্রমোটারটা হচ্ছে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানের যে কোনো একটা পণ্য, এই পণ্যটাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা হিসেবে বলাকেই কিন্তু ব্র্যান্ড প্রমোটর বলে। এটা যে পাবলিসিটি করা হয়, কিন্তু অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ পণ্য এটাকে ভালো বলেই কি বলে এটা, বা গণমাধ্যম বা বাজারে কিন্তু এটা পাবলিশ করতেছে। এটা আমি খুব নিন্দা করি, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কারণ আমি যেটা খাবো না সেটা আমি আপনাকেও খাওয়াতে পারবো না। যদি এটার ভিতরে সবাই যদি মনোভাব প্রকাশ থাকে বা যদি এই ধরনের মনোভাব থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশটা অনেক সুন্দর হবে। আর ওই ব্র্যান্ড প্রমোটর আপনারা যারা করেন, তাদের কাছে আমি বলবো যে আপনারা একটু দেখে শুনে গুণগত মানসম্মত ব্র্যান্ড প্রমোটর হন। তো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আপনার কি মূল্যায়ন? আমাদের গত 2-4 বছর মধ্যে বা 5 আগস্টের পরে আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের মঞ্চনাটক, আমাদের চলচ্চিত্র কি অবস্থার মধ্যে আছে আপনার দৃষ্টিভঙ্গিতে যদি একটু বলেন। এক কথায় বলবো, কালচারালের অবস্থা এখন ভালো না। আর চলচ্চিত্র তো প্রায় মানে ধ্বংসের পথে। চলচ্চিত্রের অবস্থা এখন ভালো না। দেখেন, আমরা শুধু একটা নায়কের উপরেই আমরা আছি প্রায় 15-16 বছর, আমরা সবাই জানি। এর মধ্যে কিন্তু 15-16 বছরের মধ্যে কোনো নায়ক কিন্তু এখন ওইভাবে কিন্তু দাঁড়াতে পারে নাই। ওই একটা নায়ককে কিন্তু এখনও সে ক্রস করতে পারে নাই। সো ফিল্মে আমি মনে করি ভালো নতুন ছেলেরা এখনও আছে। তারা যদি একটু ভালো কাজ করে বা ডিরেক্টর যদি তাদেরকে একটু ভালো চোখে দেখে, আমি মনে করি তার চাইতে অনেক ভালো ভালো হিরো আছে। আর যদি নাটকে যাই, নাটকের অবস্থা আমি মনে করি চলচ্চিত্র থেকে এখন 1000 গুণে ভালো। নাটকটা ড্রামা, বাট ফিল্মের অবস্থা ভালো না। তো এখন আমরা বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য নাটক আসলে আমাদের ভরসার জায়গা, হাতিয়ার, একমাত্র হাতিয়ার। আমাদের জন্য কতটুকু সে ভূমিকা রাখতে পারে এবং নাটককে আমরা কিভাবে আমাদের সংস্কৃতির জন্য কাজে লাগাতে পারি? নাটকটা এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু সবাই কিন্তু পছন্দ করে, বিশেষ করে বাংলাদেশের নাটক এই কারণে পছন্দ করে সারা ওয়ার্ল্ডে। আমরা কিন্তু নাটকের দিক থেকে কিন্তু অনেক টপে আছি আদার্স কান্ট্রি থেকে। এই কারণে আমি যদি পাশের দেশে যাই, ইন্ডিয়াতে, ভারতেই আমরা তাকাই, ওরা একটা জিনিস নিয়ে খালি দেখবেন পেঁচাতে 100-র উপরে পর্বে চলে যাবে। আর আমাদের বাংলাদেশের পরিচালক, ডিরেক্টর, আমি তাদেরকে অনেক স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। তারা মাত্র 40 মিনিটে 45 মিনিটে পুরা গল্পটা সাজিয়ে সারমর্ম করে আকারে একদম ফিনিশ করে দেয়। এটা কোনো দেশে পারবে না, একমাত্র আমাদের বাংলাদেশের শ্রদ্ধা এবং সম্মানিত পরিচালকরাই পারবে এবং ইন্টেলিজেন্ট ডিরেক্টর যারা, তারাই পারবে 1 ঘন্টার মধ্যে পুরো একটা সিনেমার, পুরো একটা নাটক, পুরো একটা পরিবারের গল্প এক ধাতে শেষ করে দেয়। বাংলাদেশে সম্ভব। তো আপনি তো চলচ্চিত্রের সঙ্গে ব্যাপকভাবে ইনভলভ, বা চলচ্চিত্র শিল্পী সমিতি যারা নেতৃবৃন্দ আছে, তো সেক্ষেত্রে চলচ্চিত্রের জন্য আমাদের কি করণীয়? আমাদের এত বড় একটি গণমাধ্যম বা মাধ্যম আর কি সংস্কৃতির, সেটির জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? সুন্দর একটা কোশ্চেন করছেন সালাম মাহমুদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমি সামনের বছর থেকে আমি টাকা ইনভেস্ট করব মিডিয়াতে। এটা আমি এর আগে ঘোষণা দিয়েছি, আজকে আপনাকেও বললাম। এবং আমার সাথে কিছু ভালো মানুষের কিছু কমিউনিকেশন আছে চলচ্চিত্রের, এবং আমি চাচ্ছি যে
যারা সিনিয়র আর্টিস্ট ঘরে বসে আছে তাদেরকে কিন্তু কেউ এখন ডাকছে না, কাজও দিচ্ছে না। তারা ঘরে বসে থাকতে থাকতে তাদের মনটাও একটা ভেঙে যাচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে। তারা যে একটা ব্রেনটা একটা যে একটা টর্চার হচ্ছে, যেখানে এত বছর একটা স্বপ্ন, একটা শুটিং, আমি অনেক বছর গ্যাপ। আমি এই মুরব্বীদের, এই বয়স্ক সিনিয়র আর্টিস্টদের আমি মিডিয়াতে আনতে চাচ্ছি, তাদের দোয়া নিতে চাচ্ছি। আমি মিডিয়াটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব। আমার মনে হয় আমার মতন যদি আমি 10টা ছেলে পাই, জিতের মতন এনাফ। 10টা ছেলে 10 দিক দিয়ে আমরা কাজ করব। আমরাই তো ইয়াং, আমরাই তো বাংলাদেশকে পরিবর্তন করব। আমাদের হাতেই গড়বে বাংলাদেশ। চলচ্চিত্র গড়বে, মিডিয়া অঙ্গন গড়বে, টেলিভিশন বলেন, মঞ্চ বলেন, থিয়েটার বলেন, সেটাই বলেন, একমাত্র যুব সমাজই পারবে চেঞ্জ করতে, এছাড়া সম্ভব না। কারণ এখন যারা আসছে ইয়াং ডিরেক্টর, আপনি যদি আগের দিনের ডিরেক্টরের সাথে তুলনা করেন বর্তমান ডিরেক্টর, তাহলে আমরা অনেক ভুল করব। কারণ এখন টেকনোলজি অনেক অনেক কি বলে আপগ্রেড অ্যান্ড অনেক স্মার্ট, এআই, ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল, আমরা যেটাকে এক নামে চিনি। দেখেন আমাদের পাশের দেশে তামিল, কিন্তু তারা কিন্তু সিনেমার অ্যাকশনের দিক দিয়ে কিন্তু তারা উপরে উঠে গেছে। আমরা এখনো অনেক পেছনে, শুধু স্মার্ট ডিরেক্টর এবং টেকনোলজির কারণে। এখন আপনি সে আগেকার দিনে সেই যদি গল্প নিয়ে আসেন, এখন খাবে না। এখন যেটা চলতেছে আপনাকে সেটাই করা লাগবে, সমাজের সাথে তাল মিলে আপনাকে চলতে হবে, নাহলে আপনি মুখ থুবড়ে পড়বেন, সাফল্য আপনার আসবে না। অনেক সিনিয়ররা বলে তুই এটা পারবি না, আমি তার জীবন্ত প্রমাণ, আমাকে বলছে তুই এটা পারবি না, আমি বলছি আমি এটা পারবো, চ্যালেঞ্জ। কারণ আমার ইচ্ছা থাকতে হবে, আমার স্পিড থাকতে হবে, আমার ইচ্ছা শক্তি কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে আসছে। সো ওই মুরব্বীগুলো আবার বলতেছে, আমি তো দুষ্টামি করে বলছিলাম তুই যে পারবি, এটা আমি আগেই জানতাম, কিন্তু দেখলাম একটু মানে টোকা দিয়ে দেখলাম যে তুই পারস কিনা। এই ধরনের মুরব্বীদের থেকে আমরা একটু সাবধানে থাকি, কারণ এটা কিন্তু মানে ডেঞ্জারাস, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। ভালো কাজ নিজেরা করবে না, ইয়াংদেরও করতে দিবে না। কিছু কিছু আত্মীয় আছে আমাদের মধ্যে যারা মিডিয়াকে খুব অপছন্দ করে। অপছন্দ করে কেন আমি বলি, কারণ তারা ভাবে যে মিডিয়াটা খুব নোংরা জায়গা, একটা খারাপ জায়গা। আমি বলবো আপনাদের এই দৈনিক কালের সমাজে গণমানুষের কণ্ঠস্বর যেটা, সবাইকে বলছি মিডিয়া কিন্তু খারাপ না, আর সবাইও কিন্তু খারাপ না। আমরা কিছু কয়েকজন মানুষ এই মিডিয়াটাকে আমরা ধ্বংস করতে যাচ্ছি, কয়েকজন মানুষ। ভালো মানুষ এখনো আছে, তার প্রমাণ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, সালাম মাহমুদ ভাই, অত্যন্ত ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। তো যদি আমরা বলি যে যেমন নাটকে বা চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে আপনাকে যখন আপনি করবেন অভিনয়, তখন আপনাকে নায়ক হলে সাথে একজন নায়িকা বা একজন পিতা থাকবে, মানে কোয়ার্টির যে বিষয়গুলো থাকে, যেমন আপনি উপস্থাপনার ক্ষেত্রে যাদের সঙ্গে পেয়েছেন উপস্থাপিকা হিসেবে, তাদের সঙ্গে বা সেই কাজের সাবলীলতা বা কেরিয়ার গঠনের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। আসলে উপস্থাপক, উপস্থাপনা, এই দুইটা জিনিস কিন্তু অনেক কঠিন। কারণ আপনি যখন একটা স্টেজে দাঁড়াবেন, আপনি যখন উপস্থাপনা করবেন, আপনার সামনে কিন্তু হাজার হাজার মানুষ থাকবে। ওইখানে দাঁড়িয়ে, ওই ডাইজে দাঁড়িয়ে উপস্থাপনা করাটা কিন্তু খুব কঠিন, যে কাজটা আপনি করেন, আমি করি। তা আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হয় যে আমাদেরকে যে একজন গেস্ট আসছে, প্রধান অতিথি আসছে, কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে যে আপনি কথা বলতে পারেন, কথার ভিতরে কিন্তু একটা জাদু আছে, মারাত্মক জাদু। এই জাদু কিন্তু সবাই পারে না। কথা দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারবেন, আবার এই কথা দিয়ে আপনি মানুষকে স্ট্রোক করে আপনি মানুষকে মেরে ফেলতে পারবেন। সো উপস্থাপকটা হচ্ছে, আমি মনে করি সবার আগে পড়াশোনা করতে হবে, প্রচুর বই পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। ভয়েসের কিছু কাজ আছে, কণ্ঠের কিছু কাজ আছে। এখন আমি যদি আপনাকে ডাকি যে আমাদের মাঝে সালাম মাহমুদ ভাই আসছে, সবাই একটু হাততালি দেন, ভাই আপনি কিছু একটা বলেন, না এভাবে বললে হবে না। হুই সালাম মাহমুদ, সালাম মাহমুদ কে, তা তো অনেক ডেজিগনেশন, এগুলাকে বলতে হবে সুন্দর করে গুছিয়ে, একদম কপাল থেকে পায়ের নখ পর্যন্ত বলতে হবে। তারপরে আপনার স্টেজে সবাই জানবে যে সালাম মাহমুদ ভাই এত গুণ, তারপরে হাততালি দিবে, তারপর সে স্টেজে আসবে, তাকে ফুলের মালা দেওয়া হবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা সত্যিকারে যারা অরিজিনাল, যারা আমরা মানে সম্মানী ব্যক্তি, তাদেরকে আমরা সম্মান দিচ্ছি না। আর যারা অযোগ্য তাদেরকে আমরা ঠিকই সম্মান দিচ্ছি, হচ্ছে বর্তমান আমাদের অবস্থা। তো আপনি তো বিভিন্ন জায়গায় আপনার কেরিয়ারকে আসলে আমরা মনে করি যে সম্মানজনক একটা জায়গায় নিয়ে এসেছেন, এবং বিভিন্ন সময় আমরা দেখলাম যে আপনি অসংখ্য সম্মানিত হয়েছেন, পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনার অনুভূতি কি আপনার এই কেরিয়ারের সাফল্যে? ফিলিংসটা তো সবসময় এক্সাইটেড থাকে, ফিলটাও অনেক ভালো থাকে।
কারণ আমি সবসময় নিজেকে হাসি খুশি রাখি। আমি যখন অ্যাওয়ার্ড পাই, আমার বাসায় অনেক অ্যাওয়ার্ড, প্রচুর অ্যাওয়ার্ড, কিন্তু এখন অ্যাওয়ার্ড নিয়ে আমি ভাই বিরক্ত হয়ে গেছি। এত অ্যাওয়ার্ড মানুষ দিচ্ছে, কিসের অ্যাওয়ার্ড, মানে কে অ্যাওয়ার্ড পাচ্ছে, কিসের জন্য পাচ্ছে, আই ডোন্ট ফাইন্ড দিস রিজন সালাম ভাই। আমি এটা কারণটাই খুঁজে পাচ্ছি না। ঘন ঘন প্রোগ্রাম হচ্ছে, এটা রহস্যটা কি? আমি আর আপনি মিলে দুজন মিলে খুঁজবো কয়েকদিন পরে এত অ্যাওয়ার্ড কেন হচ্ছে বাংলাদেশে। জি ধন্যবাদ। তো আপনার কেরিয়ার আপনি কোন দিকে নিতে চান আগামীতে? আপনার কেরিয়ারটা কোন জায়গাটার মধ্যে রাখতে চান, অর্থাৎ উপস্থাপনা বা ব্র্যান্ড প্রমোটর, কোন দিকে আপনার দৃষ্টিভঙ্গি বা আগামীর পরিকল্পনা, স্বপ্নটা আপনার কি? সুন্দর একটা কোশ্চেন, মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগামী 5 বছরের মধ্যে আমি এমন একটা অ্যাপস তৈরি করব যা যুব সমাজ, ব্যবসায়ীদের জীবন পুরা বদলে দেবে। আমি আগামী 5 বছরের মধ্যে মিডিয়া অঙ্গন পরিবর্তন করার চেষ্টা করব। আমি আগামী 5 বছরের মধ্যে ভালো একটা, যে মানে কি বলে মানুষ, যে স্টার হব, স্টার না, আমি ভালো একজন অভিনেতা হব, একজন ভালো একজন শিল্পী হব। আমি নিজেকে এখন পড়াচ্ছি, আমি এখন নিজেকে জ্বালাচ্ছি, শিখছি, মানুষকে দেখছি। তামা যেরকম পুড়ে পুড়ে যেরকম, সোনা যেরকম পুড়ে পুড়ে যেরকম খাঁটি সোনা হয়, আমি সালাম ভাই এরকম এখন পড়ছি। সত্য কথা আমি আপনাকে বলি, আমি আগামী 5 বছর পর আমি আমার ভিতরের যেই জলসটা, আমার ভিতরে যে একটা প্রতিভা, আমি ওইটা আপনাদেরকে দেখাবো, সবাইকে দেখাবো, সারা ওয়ার্ল্ডে দেখাবো, নট বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে দেখাবো। কারণ যেহেতু মিডিয়াতে আপনাদের মতো সিনিয়র ভাইদের হাত ধরে এসেছি, আপনারা আমাদের গুরুজন, আপনাদের নিয়েই কাজ করব। আপনারা সবাই দেখতে পারবেন, জানতে পারবেন যে না, আসলে একটা ভালো ছেলে আছে বাংলাদেশে। এরকম 10 জন ছেলে থাকে মিডিয়া অঙ্গনে প্রত্যেকটা এলাকায়, এনাফ এনাফ এনাফ, বাংলাদেশ অনেক দূরে যাবে। আর আমি আপনার এই দৈনিক কালের সমাজে একটা কথা বলবো, যারা যুবক আছেন, বেকার বসে থাকবেন না, কাজ করুন, ব্যবসার পাশাপাশি জব খোঁজেন, বা জবের পাশাপাশি ব্যবসা করুন, উদ্যোক্তা হন। এবং মিডিয়াতে যারা মিডিয়াকে খারাপ বলে বা একটু নেগলেক্ট চোখে দেখে, তাদেরকে দেখিয়ে দেন যে আসলে মিডিয়াটা খারাপের জায়গা না, এটা একটা প্রচারের জায়গা। এখান থেকে মানুষ ভালো কিছু শেখে। দৈনিক কালের সমাজ গণমানুষের কথা বলে, কিন্তু গণমানুষের কণ্ঠ। আজকে আমার এই কথাগুলো যারা শুনবে, ইয়াং জেনারেশন, তারা বুঝতে পারবে যে আসলে টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নাই। আপনাকে আগে টাকা ইনকাম করা লাগবে। পরিশ্রম দিয়ে কখনো আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, বুদ্ধি দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার ব্রেন যখন কাজ করা শিখতে পারবে, দেন আপনি যখন বুঝতে পারবেন যে না, আমি মানুষকে দিয়ে কাজ করাতে পারবো, দেন তখনই আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনি একটা ভালো একটা সিনেমা তৈরি করতে পারবেন, মেকিং করতে পারবেন, আপনাকে নাটক একটা মেকিং তৈরি করতে পারবেন, ইনভেস্টর হতে পারবেন। সো যুব সমাজকে এখন যে টেকনোলজি আসছে, এই সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া লাগবে। এখন বর্তমানে সবার হাতে হাতে মোবাইল আছে। মোবাইল যেহেতু অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, অনেক ইয়াং জেনারেশন। এখন আরও আপডেট হবে। আপনি অতীত দেখেছেন, বর্তমানও দেখছেন, আপনি যথেষ্ট সিনিয়র মানুষ, আমাকেও দেখছেন যে আপনার চোখের সামনে জিতু আস্তে আস্তে বড় হচ্ছে। দেখবেন সালাম ভাই, আপনার চোখের সামনে কিছু মানুষ দেখবেন দ্রুত খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব? গড গিফটেড। আল্লাহ এমন একটা চিপ একটা ব্রেন দিয়ে দিবে, দেখবেন খুব দ্রুত মানুষ খুব দ্রুত উন্নতি করবে। আর আমার মনে হয় আমি আফটার 5 years আই উইল বি সাকসেসফুল। অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, অনেক ভালো আলোচনা করেছেন। কালের সমাজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।